শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু আমি এটা আপনাকে লিখে দিতে পারি, মানে আজকে যদি বাংলাদেশের এই চাপে পড়ে বা বাংলাদেশের এই সব মানে আবদার মাথায় রেখে যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত পাঠায়, হি উইল ফেস হেল ইন পার্লামেন্ট। কেন, ওনার সাথে শেখ হাসিনার যে সম্পর্ক থেকে অনেক বেশি সম্পর্ক গান্ধী পরিবারের সাথে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীকে মানে অবস্থা কাইল করে দেবে পার্লামেন্টে। এবং ওরা ব্যাপারটাকে কিভাবে প্লে করবে জানেন, মানে মোদির যেটা বেসিক ইউএসপি যে ইজ এ স্ট্রং প্রাইম মিনিস্টার, তো ইতিমধ্যেই এই ইমেজে খুব ধাক্কা লেগেছে। মোদি যেভাবে ট্রাম্পকে বা ইউএস কে ডিল করেছে, তাতে করে অলরেডি কংগ্রেস চেঁচামেচি করছে যে মোদি নে গুটনা টেক দিয়া, তার মানে মোদি আর সারেন্ডার বিফোর ট্রাম্প, বিফোর নানাও ব্যাপারে। আজকে যদি এটা হয় যে বাংলাদেশের চাপে, মানে যেই ভারত সরকার এত বছর নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী চীনের চাপে, দালাই লামাকে চীনের চাপ উপেক্ষা করে, চায়নার মতো একটা পাওয়ার চাপ অপেক্ষা করে দালাই লামাকে এখানে রেখেছে, তারা বাংলাদেশের এই সরকারের চাপে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে। আর শেখ হাসিনাকে ফেরত মানে ওদের ইচ্ছে মতো দেবে কেন? শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। তারেক রহমান সে ভারতের কতটা বন্ধু, এই প্রমাণ তো আমরা আজ অব্দি পাইনি। ইনফ্যাক্ট আপনাকে একটা কথা বলি, 2001 সালে যখন এনার আম্মু অর্থাৎ বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হলেন, তখন তো তারেক সাহেব কিছুই না। তারেক সাহেব তখন পার্টিরও কিছু না, গভর্নমেন্টেরও কিছু না। তা সত্ত্বেও ওনাকে একটা ওয়ার্ম ওয়েলকাম দেওয়া হলো। দিল্লিতে উনি গেলেন, উনি আম্বানিদের সাথে বৈঠক করলেন। আর তারপরে উনি কি করলেন? উনি ফিরে গিয়ে হাওয়া ভবনে বসে চক্রান্ত করে 10 ট্রাক অস্ত্র আনার ব্যবস্থা করলেন। এটা তো আমার কথা না, বাংলাদেশের অথরিটিজ এই মর্মে মামলা করেছে, ওনাকে আসামি করেছে। হ্যাঁ, এখন হয়তো ওই মামলা কিছু উঠে যাবে বা ওইসব মামলা আর চলবে না, জমানা পরিবর্তন হয়েছে, উনি নিজে প্রধানমন্ত্রী হয়েছে। বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইন দিস হোল কেস অফ 10 ট্রাকস ওয়েপন্স। এই অস্ত্রগুলি আসছিল কাদের জন্য? বাংলাদেশের জেহাদিদের জন্য, আর ভারতের আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য। একটা ব্যাপার আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে যেই দিন এই অস্ত্র আসছে, চিটাগাং পুলিশ জানতো না, কিন্তু ডিজিএফআই এর কিছু লোকজন জানতো, যারা ওখানে উপস্থিত ছিল। এবং 112 এফআইইউ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট চট্টগ্রামের, তারা এটার মধ্যে ইনভলভ ছিল। পরেশ বড়ুয়া নিজে চিটাগাং এ উপস্থিত ছিলেন, হোটেল হারবার ভিউ জিইসি মোড়, আমি স্পেসিফিক বলছি, ওটা নামে একটা হোটেল, পেছনে ওটা আলফার অফিস বেসিক্যালি। তখন ওই সময় আলফার একটা বাড়বাড়ন্ত, বাংলাদেশে তারা অবাধ বিচরণ ক্ষেত্র তাদের। তো এই জিনিসগুলি তো হয়েছে বিএনপির আমলে, যে ভারতের যারা দুশ্মন, হ্যাঁ, ভারতের যারা গোলমাল করে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। কখন দেওয়া হয়েছে? যখন শেখ হাসিনা পাওয়ারে আসার পর 96 এর পরে এই শান্তি বাহিনী পার্বত্য চট্টগ্রামে যারা যুদ্ধ করছিল, তাদের তো ভারত চাপ দিয়ে ফেরত পাঠিয়ে পিস টক্সে বসিয়ে পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার ব্যবস্থা করেছে। তারপরে তুমি ভারতের পেছনে লাগছো। 2001-এ তোমার আম্মু পাওয়ারে আসলো, তুমি হাওয়া ভবনে বসে চক্রান্ত করে এই অস্ত্র আনছো, এই বিপুল পরিমাণ অস্ত্র তুমি আলফাকে দেবে, ভারতে গোলযোগ পাকানোর। তো ভারত তোমাকে কি করে বিশ্বাস করবে? তো সেইটার প্রমাণ আজকে দিতে হবে তোমাকে। উই হ্যাভ টু বি অ্যাসিওরড যে তারেক রহমান ইজ আ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। শুনুন, এখানে একটা ব্যাপার বারুফ ভাই খুব পরিষ্কার, এখানে যদি এরা ভাবে যে ওই আর্ম টুইস্টিং বা ওইসব করে ভারতে, একটা জিনিস কিন্তু ভারত অলরেডি এদের জানিয়ে দিয়েছে। আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখুন, আমার খুব পুরনো বান্ধবী, আমার কলিগ ঋতু সারিনের একটা স্টোরি আছে। শি ইজ এ ভেরি ভেটারান জার্নালিস্ট। এটা অন্য কেউ লিখলে আমি গুরুত্ব দিতাম, কিন্তু ফরেন মিনিস্ট্রির লোকজনকে কোট করে বলেছে যে এক্সট্রাডিশন নিয়ে যদি বাংলাদেশ চাপাচাপি করে, উই উইল লিভ ইট টু দ্য কোর্টস, ইন্ডিয়ান কোর্ট উইল ডিসাইড শেখ হাসিনাকে এক্সট্রাডিট করা যায় কিনা। তার মানে এক কথায় বুঝতে পারছেন, ওই আমরা বলি না কথায় কথায় বাংলার হাইকোর্ট দেখাইছো, ইন্ডিয়া কিন্তু হাইকোর্টটা দেখিয়ে দিয়েছে অলরেডি, যে ও তোমরা যদি শেখ হাসিনার প্রত্যার্পণের উপর গুরুত্ব দাও, তো ইট উইল বি লিগালি এক্সামিনড, ইট ইজ এ লিগাল প্রসেস। তো তোমরা কিভাবে শেখ হাসিনাকে ট্রায়াল করেছো, কি করেছো, সব ডেটা পাঠাও আমাদের কোর্টে। এটা উই উইল সিক লিগাল ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তার মানে এক কথা হাইকোর্ট দেখিয়ে দেওয়া যে বাবা। আরেকটা জিনিস বলা হয়েছে, দেখবেন যে এই 21 থেকে 26-এর মধ্যে যদি তারেক রহমানের ভিজিট না হয়, তাহলে এরপরে মোদির আর সময় নেই। আমি এটা বিশ্বাস করতে পারি না যে 26শে অগাস্টের পর মোদি পুরো সময়টাই বিদেশে থাকবে। আই ডোন্ট বিলিভ ইট। এটা বেসিক্যালি বাংলাদেশকে একটা এক রকমের আলটিমেটাম। দিস ইজ দ্য ডিপ্লোমেসিতে বলে সিগন্যাল ল্যাঙ্গুয়েজ। ইটস এ সিগন্যাল, ইটস নট এ ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ। যে ভাই এর মধ্যে যদি তুমি ইন্ডিয়া না আসো, তাহলে আফটার দ্যাট ইট উইল নট বি বিজনেস অ্যাজ ইউজুয়াল। এক কথায় তো
তুমি ইন্ডিয়াতে আসবে না, এত কায়দা কানুন করবে, তো এরপরে তাহলে আর বিশেষ খাতির টাতির যেগুলি আমরা মাঝে মাঝে করে থাকি, যে আমাদের নিজের অসুবিধা সত্ত্বেও ডিজেল দেওয়া, অমুক করা তমুক করা, এগুলি কি করে হয়টা, এগুলি চিন্তার ভাবনার বিষয় চলে আসবে নানান। সবাইরই তো ভাই কিছু না কিছু কার্ড থাকে, তাই না? হ্যাঁ, আর তাইলে এই জায়গাটায় দাদা, আপনার কথা অনুযায়ী যদি এমন হয় যে আসলে শেখ হাসিনার ফেরত দেওয়া বা এই যে তিনটা দাবির কথা বলা হয় সেই কারণে অনুকূল পরিবেশ নেই, এইটা কি আসলে একটা বাহানা, নাকি এর আড়ালে আসলে তারেক রহমান যাতে ভারতে না যায়, না যেতে পারে, সেই ক্ষেত্রে অন্য কোনো কিছু থাকতে পারে কিনা? আপনার কোনো আমি এটা কিছু আমি একটা ব্যাপারে বিশ্লেষণ আছে কিনা? নিশ্চিত, এই পুরো খেলাটা খেলছে খলিল, পেছন থেকে ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে তারেক রহমান রাষ্ট্রপতি হতে দেননি, কেন তারেক রহমান বা বিএনপি রাজি না হলে ইউনূস তো নির্বাচনে দাঁড়িয়ে হেরে যেত। শুধু জামাত এনসিপির ভোটে তো উনি জিততে পারবেন না, অঙ্কই মানে ইলেকট্রাল অ্যারিথমেটিক তাই বলে। তো তারেক রহমান ওনাকে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে পিছিয়ে গেছেন, ওনাকে রাষ্ট্রপতি, আমেরিকানদের চাপ সত্ত্বেও ওনাকে রাষ্ট্রপতি করেনি। এই গোলমালের মূল কারণ বাংলাদেশের রিয়েল ভিলিয়ান হচ্ছে ইউনূস। হ্যাঁ, বলে না, হ্যাঁ, যে গ্রামে ওই কিছু লোক থাকে দেখবেন যে যারা সবসময় গোলমাল পাকায়, কিছু না কিছু করে, বলে প্যাঁচ লাগাইতেছে। ইউনূস হচ্ছে বাংলাদেশে প্যাঁচ লাগাই না মাস্টার, আর খলিল হচ্ছে তার নাম্বার 2। এরা দুজনেই আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, এবং এরা এখানে বসে এই গোলমাল। তো ইউনূস রাষ্ট্রপতি হতে চেয়েছিল, পারেনি। উনি এখন এইভাবে গোলমাল করে ইন্ডিয়ার সাথে তারেকের একটা রিলেশন যদি ভালো হয়ে যায়, তাহলে তো আর তারেক অন্য কারো উপরে অত নির্ভরশীল হওয়ার কোনো কারণ নেই। ইউনূস যেটা চায়, এবং এখানে পাকিস্তানিদেরও একটা খেলা আছে। পাকিস্তানিরাও চায় যে ইন্ডিয়াকে সাথ আচ্ছা রিস্তা হোগা তো হাম कैसे इसको संभालेंगे, আমরা কি করে এই। এবং আপনি লক্ষ্য করুন যে 6 জন ডিজিএফ এর অফিসার পাকিস্তান ভিজিটে যাচ্ছে। এই ঘন ঘন আর্মি কিন্তু খুব পাকিস্তানের সাথে খেলছে, টার্কির সাথে খেলছে, এবং এই আর্মি এখন একটা মেজর ফ্যাক্টর। তারেক রহমান আর্মিকে জমের মতো ভয় পায়, তার কারণ আপনি দেখুন, উনি তো এসএফএফ সিকিউরিটি রাখেন না, উনি নিজের একটা সিকিউরিটি সিএসএফ ওই ছেলেদের দিয়ে সিকিউরিটি করেন। আগেও আর্মির হাতে উনি মারধর খেয়েছেন, ওনার আম্মু যখন গদি চলে যায় তারপরে। তো এখানে নানা রকম ফ্যাক্টর। তারেক রহমান ইজ এ ভেরি ইনসিকিউর প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এবং উনি এইসব ভয়ে আছেন, এই টানাপোড়েনের মধ্যে আছেন, একদিকে এ টানছে একদিকে ও টানছে। তো যাই হোক, একটা ফয়সলা উনি করেছেন যে উনি নিজের দল থেকে সিনিয়র লিডার তাকে ইয়ে করবেন, হ্যাঁ, প্রধান রাষ্ট্রপতি করবেন। আরেকটা জিনিস উনি করেছেন যেটা খুব তাৎপর্যপূর্ণ, যে সালাউদ্দিনকে হোম থেকে সরিয়ে এলজিআরডির মিনিস্টার করছেন। এটার পেছনে অনেক অনেক ব্যাখ্যাতে, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ আজকে আলোচনার বিষয় সেটা না। কিন্তু মানে এখানে এই ভারতের সাথে গোলমালটা যেটা পাকানোর পেছনে খুব বড় ভূমিকা হচ্ছে খলিল সাহেবের, এবং পেছন থেকে ইউনূস। এরা গোলমাল পাকিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা রিলেশন খারাপ করলে, এই যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম বাংলাদেশে কাজ করে না, এদের রাজনীতি বাইরে তারেক রহমান যেতে পারবে না। এবং এই রাজনীতিটা চলতে থাকলে এই এনসিপি, আপনি দেখুন সব থেকে বেশি তারেক রহমান যাতে দিল্লি না যায় হইচইটা কে করছে? এনসিপি কারা? ইউনূসের লোকজন, এই নাইট টাইটরা, যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তারেক রহমান দিল্লি যেতে পারবেন না। কমান্ডিং টোন। ওমর মিয়া আসে 3টা এমপি, তুমি এমন ভাবে প্রাইম মিনিস্টারকে বলতে যেন প্রাইম মিনিস্টার তোমার কৃতদাস। তো এইসব অনেক খেলা এখানে কাজ করতেছে, বুঝতেন? আর একটা দাদা, একটা ইনফরমেশন আজকে সকালে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বললে আমি যে জিনিসটা একটু জানলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার, বিশেষ করে যে আপনার সেই খলিলুর রহমান, তারা চাচ্ছিলেন যে এমন একটা আবহ তৈরি করতে, শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে আসবেন, সেটা ফোকাসটা এমন ভাবে করতে দেশের ভিতরে এবং বাইরে, যে তাদের চাপে শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হয়েছে ক্রেডিটটা নেওয়ার জন্য। এখন যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বিশ্ব দরবারে যে তিনি নিজে যাবেন, তাদের ক্রেডিট নেওয়ার পরিকল্পনাটা ভেস্তে গেল। এই আক্রোশটা এখন তারা ভারতের উপরে দেখাচ্ছে। আপনি কি এটার যৌক্তিকতা পান কিনা? না না, এরা তো ভারতের উপর ক্ষিপ্ত যে ভারত কেন শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দিয়েছে। আরে ভাই, এটা তো ভারত অর্গানাইজ করেনি। হু অর্গানাইজড ইট? মারুফ ভাই, আপনি দিল্লিতে আসলে দেখবেন যে এই উপমহাদেশে বড় বড় ওয়েস্টার্ন মিডিয়া, জাপান, বড় বড় বিভিন্ন দেশের মিডিয়া, যাদের মেইন করেসপন্ডেন্ট বা ব্যুরো চিফ, তারা সব দিল্লিতে।
হ্যাঁ, তারপরে বাংলাদেশে এক একজন স্ট্রিঙ্গার নেয়। একমাত্র আমি যে অর্গানাইজেশনে দীর্ঘ 17 বছর কাজ করেছি, বিবিসি, দে আর দ্য অনলি ফরেন অর্গানাইজেশন টু দ্য বেস্ট অফ মাই নলেজ যাদের একটা ফুল ফ্লেজেড সেট আপ ঢাকাতে আছে। তার একটা বড় কারণ ছিল যে দীর্ঘকাল বিবিসির বাংলা সার্ভিস ছিল অতীব জনপ্রিয়। হ্যাঁ, এবং তার জন্য তাদের বাংলাদেশে অনেক লোকজন রাখতে হতো, এমনকি তারা ঢাকার বাইরেও চিটাগাং স্ট্রিঙ্গার রাখতেন। বিবিসি ছাড়া অন্য কোনো ফরেন অর্গানাইজেশনের দু একজন স্ট্রিঙ্গার বাদে মানে খুব বড় মাপের ব্যুরো টিউরো, ফুল ব্যুরো কিছু নেই। এই সব ফুল ব্যুরো টিউরো সব দিল্লিতে, ন্যাচারালি সাউথ এশিয়ার কেন্দ্রবিন্দু ইন্ডিয়া। তো এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কজন ইন্ডিয়ান আপনি খোঁজ নিয়ে দেখুন, ম্যাক্সিমাম দে আর অল ফরেন করেসপন্ডেন্টস। হ্যাঁ, ওদের অফিস বিয়ারাররা ফরেন। তো এদের কাছে পিওরলি জাজিং ফ্রম মিডিয়া পয়েন্ট অফ ভিউ, শেখ হাসিনা ইজ এ ভেরি বিগ স্টোরি। আমি এত বছর সাহেবদের সাথে কাজ করেছি, রয়টার্স 23 বছর, 17 বছর বিবিসি। ফর দেম দিস ইজ এ ভেরি বিগ স্টোরি, এক্সেপশনাল ব্রেভারি। একটা সিম্পল উদাহরণ মারুফ ভাই আপনাকে দিই। এরকম ভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে ধরুন রাষ্ট্রপতি হাফেজ আল আসাদ, তাই তো, বা বাশার আল আসাদ, যে প্রেসিডেন্ট আসাদ অফ সিরিয়া, এখন সে রাশিয়াতে আছে। রিসেন্টলি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আসাদ সাহেব, উনি তো আপার মতো ছোটখাটো বাঙালি মহিলা, ট্র্যাডিশনাল ওই টাইপের না, লম্বা চড়া লোক, ডাক্তার মানুষ, অনেক হইচই করে কথা বলতেন। উনি মানে ডেথ সেন্টেন্স মাথায় নিয়ে সিরিয়াতে ফিরবেন? কোনোদিনই না। এই জায়গাতে দিস ইজ আ ভেরি বিগ স্টোরি যে একটা ট্র্যাডিশনাল মহিলা, বাঙালি মহিলা, শাড়ি টাড়ি পরেন, হ্যাঁ, প্রায় 80 বছর বয়স, যার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে একটা কুতে, হ্যাঁ, সেই মহিলা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরছেন। দিস ইজ স্টোরি অফ এক্সেপশনাল কারেজ। মানে অন্তত ওয়েস্টার্ন মিডিয়া সেভাবে দেখছে। এই জন্য আপনি দেখবেন যে শেখ হাসিনা যেদিন দেশে যাওয়ার ইয়ে করবে, 40-50 জন সাংবাদিক, এই দিল্লি বেসড ফরেন প্রেসের লোকজন। এখন আলটিমেটলি ঢুকতে পারবে কিনা বাংলাদেশ মিশন, তাদের ভিসা দেবে কিনা সেটা আমি জানি না। ইন্ডিয়ান অনেক মিডিয়া যাদের উনি ইন্টারভিউ দিয়েছেন আমি জানি। এই যে এনডিটিভিতে উনি দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা করেছিল, ওকে আমি চিনি, আমি বইন বলি ওকে, বইন মানে বইন আর কি আমাদের, नेहा चंद्र। वो तो लाभाচ্ছে যে बहन जी वापस जाएगा तो हम भी बहन जी के साथ बांग्लादेश जाएंगे। तो আমি ওকে বলেছি, আরে बेवकूफ, पहले तुमको बांग्लादेश ভিসা देगा क्या वो पता करो, नहीं तो अभी ভিসা निकाल लो। কারণ পরে তুমি শেখ হাসিনার সাথে যাবে, বাংলাদেশ গভর্নমেন্ট তো ভিসা দেবে না। বাংলাদেশ গভর্নমেন্ট নিশ্চয়ই চাইবে না যে শেখ হাসিনা 40-50টা ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকবে। শি বিকামস দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য স্টোরি। কিন্তু সেইটাও তো তাহলে বড় একটা বিশ্ব মিডিয়ার জন্য বড় একটা সংবাদ হবে এইটাই তো যে এরা তারা ভয় পাচ্ছে যে শেখ হাসিনা 40-50 জন ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকলে মানে ব্যাপারটা কোন দিকে খেলাটা যাবে তো সবাই বুঝতে পারছে। শেখ হাসিনা ইজ দি স্টোরি, শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার, শি টেক্স দ্য স্টেজ। স্টেজটা তো উনি দখল করে ফেলবেন, বাকি সব তো হচ্ছে আপনার সাইড প্লেয়ার। মানে উনি হয়ে যাবেন ওখানে অমিতাভ বচ্চন, আর বাকি সব হচ্ছে ওই 2